আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুদূর জড়িয়ে থাকা আপনাদের দোয়ায়। রিসেন্ট দেখেন নাজমুল হোসেন শান্তকে কিন্তু টি-টোয়েন্টি দলে নিয়েছে। কিছুদিন আগে টি-টোয়েন্টি দল থেকে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছিল। স্বইচ্ছায় সে ক্যাপ্টেন থেকে সরে গেছে। এর জন্য সে অনেকের কিন্তু যেটা বলে যে সুনামও কুড়াইছে যে নিজের থেকে একটা ক্যাপ্টেন্সি ছাইড়া দিলে সেই জিনিসটা মানুষ ভালো চোখে দেখছে যে না, সে তার পারফরম্যান্স নাই, দল থেকে সে চলে গেছে স্বইচ্ছায়। এটা কিন্তু ভালো দিক ছিল। বাট লিপু সাহেবের ভাতিজা হয় না কাকা হয় জানি না, আমি মেহেদী মিরাজকে বাদ দিয়ে এখানে কিন্তু দলভুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এখন বলবেন যে ভাই শান্ত কি তোমার কি অপরাধ করছে, কি দোষটা করছে? দোষটা আমার করেনি, দোষ করেছে বাংলাদেশের টি-টোয়েন্টি যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটার। কারণ কি, আপনি যদি তার আপনি এমনি নর্মালি যদি শেষ তার 20 ইনিংস দেখি, 20 ইনিংস বা 15 ইনিংস যদি দেখি, কোনো 50 নাই, 40 প্লাস রান নাই। সে যুদ্ধের আগে একটা রান করছিল 71 রান, সেটা কিন্তু তার ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি রান। টোটাল কিন্তু সে খেলেছে 49টা ম্যাচ, যার ভিতরে কিন্তু তার 960টা রান, বেস্ট হচ্ছে 71। এখন তার সাথে কম্পেয়ার করা হচ্ছে যে মেহেদী মিরাজকে। আচ্ছা, এখন আপনি মেহেদী মিরাজ হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান, আর হচ্ছে শান্ত হচ্ছে ওপেনার, টপ অর্ডার ওপেনার। তো সেখানে শান্তর সাথে মেহেদী মিরাজের পার্থক্যটা করাটা ওটা ঠিক না। ক্রিকেটের ভাষায় যেটা বলে যে অলরাউন্ডারের সাথে আপনি কখনো একজন টপ অর্ডার ব্যাটসম্যানের সমদর্শতা করতে পারেন না। তবে এটা আমি মানি, এটা সত্য কথা যে শান্তর যে ব্যাটিং স্টাইল, যে ব্যাটিং এভারেজ তার বর্তমানে টি-টোয়েন্টিতে কিন্তু তার ব্যাটিং এভারেজ হচ্ছে 20-এরও নিচে, যেটা আগে বলে আপনার 23 এরকম তার মোটামুটি বলা চলে 23-এর মতো আর কি, 25-এর নিচে 23-এর এভারেজ। তো টোটাল টি-টোয়েন্টিতে এরকম। ওইদিকে মেহেদী মিরাজের এভারেজটা কিন্তু 17। তারপরে এখানে কারণ আছে একটা, সেটা হচ্ছে যেহেতু নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার, তো মেহেদী মিরাজ হচ্ছে মিডল অর্ডার। তো টপ অর্ডারের এভারেজ স্কোর রেট বা যদি আপনি স্ট্রাইক রেট বলেন, আপনি তার রানের দিকতে বলেন, ম্যাচ সংখ্যক বেশি খেলতে পারবে। এমনও ম্যাচ আছে হয়তো বা 4 উইকেটে জিতে গেছে মেহেদী মিরাজ, 5 নাম্বার ব্যাটসম্যান, সে তাকে নামাই লাগে নাই। একটা ম্যাচ সে কম খেলেছে, সে ম্যাচ তো সে আর রান পায়নি। তো টোটালে যদি আপনি হিসাব করে দেখেন যে মেহেদী মিরাজের সাথে শান্তর তুলনায়, কারণ আসছে রিসেন্ট যে পারফরমেন্সটা আছে মেহেদী মিরাজের দুর্দান্ত লেভেলের ভাই। এই যে টেস্ট যে ম্যাচটা ছিল সেখানে 100 সহ 5টা উইকেট, এবং শান্তর চেয়ে আমি মনে করি ব্যক্তিগত মতামত থেকে যে কমপক্ষে 50 গুণ ভালো মেহেদী মিরাজ। আপনি যদি ফিল্ডিং এর দিকতে পারেন বেস্ট, বোলিং এর দিক দিয়ে টি-টোয়েন্টি কিন্তু একদম কমপ্লিট একজন ভালো একজন বলার, মোটামুটি সবকিছুই তার ভেতরে কিন্তু আছে। বোলিং এর ভেতর ফিল্ডারও যথেষ্ট ভালো, ব্যাটিং এর নিজেকে অনেকবার প্রমাণ করেছে, সেঞ্চুরি সংখ্যা কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারেও আছে। যদিও টি-টোয়েন্টিতে সুযোগ পাইছে কম, সুযোগ পাওয়ার পরেও হয়তোবা তার ম্যাচ খেলা হয়নি। কেন হয় না? সে নামে হচ্ছে 6 নম্বরে 7 নম্বরে, আর নাজমুল হোসেন শান্ত করে ওপেনিং ব্যাটসম্যান বা অন ডাউন ব্যাটসম্যান। তো তাকে সে জায়গায় যদি বিবেচনা করেন, আপনি তার সাথে কম্পেয়ার করেন, তাহলে হবে না। তবে শান্তর জায়গায় আমি মনে করি যে মাহিদুল ইসলাম অঙ্কন হোক বা মেহেদী মিরাজ হোক, দুজনের একজনকে নেওয়া যেত। কারণ শান্ত ভাই টি-টোয়েন্টিতে টোটালি চলে না, একবারে অচল আমার মতে। তার যদি আপনি শটের দিক দিয়ে বলেন, একটা পাওয়ার হিটিং এর দিক দিয়ে বলেন, তার কোনো কিছুই তার ভেতর কিন্তু ওরকম ভাবে বিদ্যমান না। যদি আপনি পাড়াই হচ্ছে ইয়াসির আলী রাব্বির কথা যদি আমি বলি, তার শরীরে একটু মোটা তাজা, দেখতে একটু মোড়া। তো সে তার একটা মানুষের কনফিডেন্স থাকে, বিশ্বাস থাকে যে এই বলটা মনে হয় মোড়া শরীর তো মনে হয় তুলে মারবে 6। আসলে স্ট্র্যাটেজির উপর যদিও ছক্কা মারার কৌশল, তারপরে একটু এই যে মনের একটা কনফিডেন্স, আমার দিকে কোনো অ্যাঙ্গেল থেকে শান্তর প্রতি কোনো কনফিডেন্স আসে না যে টি-টোয়েন্টিতে কোনো রকম কোনোভাবে টি-টোয়েন্টির সাথে যায়। আমার কাছে আমার কোনোভাবেই মনে হয় হচ্ছে অনুদ্য-19-এর একটা ইয়াং ছেলেকে টি-টোয়েন্টি খেলালে তার চাইতে ভালো খেলবে। তো সেদিক থেকে আমি মনে করি যে যারা নির্বাচক ছিল তারা একটা গোঁজামিল দিয়েছে। এটা যে এক্সপিরিয়েন্স, কেন মাহমুদুল্লাহ রিয়াদদের এক্সপিরিয়েন্স ছিল না? মুশফিকুর রহিম ক্রিকেট খেলছে, তাদের কি এক্সপিরিয়েন্স ছিল না? তামিম ইকবালের এক্সপিরিয়েন্স ছিল না? তারাও তো অনেক সময় দেখা গেছে যে তারা কিন্তু সিরিজ খেলে না, সিরিজ না খেলে কিন্তু তারা বসেছিল বা অনেকগুলো একটা ফরম্যাট থেকে ইজিলি বাদ করেছে। লিটন অ্যাজ ক্যাপ্টেন, লিটনের উদাহরণটা আপনি টানেন না, লিটন কিন্তু তাকে কিন্তু লিপু সাহেব নিজে কিন্তু বাদ দিয়েছিল পারফরমেন্সের জন্য। কিন্তু শান্তর পারফরমেন্স না থাকা সত্ত্বেও তাকে আবার আপনি টি-টোয়েন্টিতে, আপনি ওয়ানডেতে নেন, টেস্টে নেন, চলে, সমস্যা নেই। এবারে টেস্টও মোটামুটি ভালো করেছে, এবার টি-টোয়েন্টির সাথে কোনো ক্রমে কিন্তু নাজমুল হোসেন শান্ত যায় না। অপরপক্ষে যদি আপনি মেহেদী মিরাজকে কন্টিনিউ খেলান, কন্টিনিউ যদি আপনি টি-টোয়েন্টি তাকে যে ব্যাটিং করান, আমার মতে আমি মনে করি বাংলাদেশের জন্য যেরকম একটা রিশাদ হোসেন বের হয়েছে প্যাকেজ, সেরকম টি-টোয়েন্টির জন্য মেহেদী মিরাজ একটা প্যাকেজ হবে। কিন্তু তাকে একটু একটু টাইম দিতে হবে এবং নির্দিষ্টভাবে আপনাকে বলতে হবে যে মিরাজ, তুমি আগামী 5টা ম্যাচ খেলবা
এবং তুমি তোমার পজিশন হচ্ছে 4 নম্বরে, তুমি বোলিং হয়তোবা 8 ওভার 10 ওভার এরকম কন্ডিশন দিয়ে আপনি 5 থেকে 7টা ম্যাচ মেহেদী মিরাজকে দিয়ে খেলান বা 4টা 5টা ম্যাচ খেয়ে মেহেদী মিরাজকে দিয়ে খেলান, একটা না একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। 100% আপনি রেজাল্ট পাবেন। মেহেদী মিরাজের মধ্যে সেই ট্যালেন্টটা কিন্তু আছে, বাট কোন অ্যাঙ্গেল থেকে কিন্তু শান্তর ভেতর সেই ট্যালেন্টটা নাই। তো লিপু সাহেব যে গজামিলটা দিয়েছে, গোজামিল দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেট খাওয়ানো যাবে না। আজকে নাকি একটা নতুন আপডেট শুনলাম, হায়দার আলী মল্লিক দুদক তার বিরুদ্ধে অলরেডি মামলা করে দিয়েছে 4 কোটি টাকার। তো বুঝেন তাহলে বিসিবির অবস্থা কোন কন্ডিশনে, ক্রিকেটের অবস্থা কোন কন্ডিশনে। তো কোনো অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় নাই নাজমুল হোসেন শান্ত মিরাজের চেয়ে বেস্ট। ভালো থাকুন, সালাম আলাইকুম।